নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিজেপি দলেও ধর্মীয় গুরামির চাপ, বিজেপি মহিলা প্রার্থীর প্রচারে পুরুষের ছবি, পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার বিধায়ক আমিনুল ইসলাম, হাতে হাতে মোমবাতি নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ শ্রীভূমি জেলায়, অবৈধভাবে ভারতে প্রবেশ করায় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক 2 বাংলাদেশি সহ ভারতীয় 2 দালাল, কাচারের শিলডুবিতে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক সরবরাহকারী, চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, প্রাণে বাঁচতে অটো থেকে ঝাঁপ মহিলার, আটক এক। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে বরাকের আওয়াজ পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ শিলচরে। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন শ্রীভূমি বিজেপির। ধর্মীয় গুরামির নাগপাশে জর্জরিত বিজেপির প্রার্থীরাও। মুখে নারী সবলীকরণের কথা বললেও বিজেপিতে পড়েছে ধর্মীয় গুরামির আঁচ। বিজেপি নেতামন্ত্রীরা কংগ্রেসকে ধর্মীয় গুরামি নিয়ে প্রশ্নবিদ্ধ করলেও নিজেদের ঘরের ধর্মীয় গুরামির কালো দিক বন্ধ করতে বেমালুম ভুলে গেছেন বিজেপি নেতারা। শুধু কংগ্রেস বা এজিপি নয়, বিজেপির নারী প্রার্থীর প্রচারের নামের পাশে ব্যবহৃত হচ্ছে পুরুষের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সশক্তিকরণের জন্য প্রচার করলেও তা মানতে নারাজ কিছু বিজেপির দলীয় প্রার্থী প্রতিনিধিরা। এমন এক দৃশ্য ধরা পড়ল সুরমা বার্তার ক্যামেরায়। 17 নম্বর নয়াবাড়ি কেশরকাপন গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজেপির দলীয় প্রার্থী হয়েছেন রুনা সুলতানা বেগম। সেই বিজেপি প্রার্থীর প্রচারে বিভিন্ন জায়গায় ফেস্টনে প্রার্থীর নামের পাশে তার প্রতিনিধি আব্দুল কালাম আজাদের ফটো ব্যবহৃত হচ্ছে। যে বিজেপির নেতা মন্ত্রীরা কিছু দিন পূর্বেও ধর্মীয় গোড়ামি নিয়ে কংগ্রেসের দিকে নানান প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন, সেই বিজেপির দলের মধ্যেই এমন ধর্মীয় গোড়ামির দৃশ্য প্রকাশ্যে আসার পর জেলা বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়। আমি মনে করি যাদের ধর্মীয় গোড়ামি আছে তাদের নির্বাচন খেলা তো উচিত নয়, বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। কারণ তাদের যদি ধর্মীয় গোড়ামি থাকে এবং তাদের যদি জনসমক্ষে তাদের যদি নিজের পরিচিতি দিতে বা নিজের ফেস আনতে যদি প্রবলেম থাকে, তাহলে তারা নির্বাচিত হয়ে তারা কি করবেন, এটাই হলো মূল প্রশ্ন। ধর্মীয় গোড়ামি নিয়ে যদি সব থেকে বেশি কোনো দল বা কোনো রাজনৈতিক কোনো দলের ব্যক্তিত্ব যদি কথা বলে থাকে, দেন ইটস নান আদার দেন বিজেপি। এখন কথা হচ্ছে বিজেপি এই ব্যাপারটা নিয়ে বেশি ছানাছানি করছে এবং কংগ্রেসকে ডিরেক্টলি তারা দোষারোপ করছে যে কংগ্রেসের কিছু কিছু জায়গায় প্রার্থীর ছবি না দিয়ে, মহিলা প্রার্থীর ছবি না দিয়ে তাদের হয়ে যারা প্রতিনিধি রয়েছে তাদের ছবি দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি তারা যে কথাটা যেটা বলছে, তারা নিজেরা হয়তো বা ভুলে গেছে যে তাদের দল থেকেও সেম করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি নয়াবাড়ি কেশরকাপনের এক প্রার্থী হয়েছেন রুনা সুলতানা, কিন্তু রুনা সুলতানার ছবি না লাগিয়ে প্রতিনিধি হিসাবে সেখানে আব্দুল কালাম অর এলস সামথিং এরকম নামের একজনের ছবি লাগানো হয়েছে, ওনার যে প্রতিনিধি। তো এখন কথা হলো, ওনার যে প্রতিনিধির ছবি লাগানো হলো, বিজেপি একদিকে কংগ্রেসকে দোষারোপ করছে, অন্যদিকে তাদের দলেও সেম ভাবে কাজ করা হচ্ছে। এটা আবার কিসের? আর শুধু বিজেপিতে নয়, কিন্তু বিজেপির যে মিত্র দল রয়েছে এজিপিতেও দেখেছি আমরা অনেক, এক্স্যাক্টলি আমি নাম মনে করতে পারছি না, কিন্তু দেখুন এইসব ধর্মীয় গোড়ামি বা কমিউনালিজম এসবে আমরা বিশ্বাসী নই, এটা আপনারা সকলেই জানেন। এবং এটা নিয়েই বিজেপি এইসব কি বলবো, ধর্মীয় গোড়ামি বা কমিউনালিজম এইসবে বিজেপি বিশ্বাসী এবং তারা নিজেরা কংগ্রেসকে দোষারোপ করছে এই সমস্ত জিনিস নিয়ে। অন্যদিকে তারা নিজেরাও এই সমস্ত জিনিসে তারা নিজেরাও যুক্ত রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি সরাসরি। যে অনেকের পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পোস্টারের নাম আছে স্ত্রীর, অথচ হাজবেন্ডের ছবি লাগানো। এটা অশনি সংকেত, এটা ভালো নয়। পাবলিক কাদেরকে ভোট দেবে? স্বামীকে ভোট দেবে না স্ত্রীকে ভোট দেবে? কনফিউশন। যাদের স্থিরতা নেই, যাদের স্থায়িত্ব নেই, এটাই বলবো যে একজন প্রতিনিধি যিনি প্রতিনিধিত্ব করছেন বা করবেন, উনি নিজের মুখ দেখাচ্ছেন না, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? পাবলিক তো প্রতিনিধি চিনেন না। ধরুন অমুকের স্ত্রী দাঁড়িয়েছে, ফটো অমুকের, ভোট কাকে দেবে? স্ত্রীকে দেবে না হাজবেন্ডকে দেবে? মানুষ কনফিউশন। তো এইসব জিনিস এক শ্রেণীর মানুষের ক্ষেত্রে ঘটছে, আর বাকিদের ঘটছে না। এখন বললে হয়তো অনেকেই খারাপ পাবেন, কিন্তু বাস্তব কথা এটাই যে পার্টিকুলার এক
কমিউনিটিতেই এই এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে স্ত্রীর চেহারাগুলো আনছেন না, যেহেতু ধর্মীয় নিষেধ আছে। রাজনীতি করতে হবে, কসম খেয়েছেন, রাজনীতি করতে হবে। কিছু কিছু মানুষের তো উদ্দেশ্যই আছে, ম্যাট্রিক পাস করলে মেম্বার হবেন, হায়ার সেকেন্ডারি পাস করলে যে জেলা পরিষদ হবে না, বিএ পাস করলে তো ইয়ে হতে হবে, এমএলএ হতেই হবে। পার্টি আলাদা, কনসেপ্ট পার্টি আলাদা। যাদের ছবি নেই সেই সব মানুষ সব দলই আছে, সুতরাং পার্টিকে দোষারোপ করে লাভ নেই। হ্যাঁ, তবে যারা ম্যানিফেস্টো কমিটিতে আছেন বিভিন্ন দলের, তাদের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যেমন কংগ্রেসের আছে, যদি কোনো প্রার্থী থাকে যে কংগ্রেসের প্রার্থী অমুক আছেন, প্রতিনিধিত্ব করছেন, অথচ ছবি নেই, প্রচারে ওনার ছবি নেই, ওনার স্বামীর ছবি ব্যবহার হচ্ছে। কংগ্রেস অনুশাসনের ম্যানেজমেন্ট কমিটি আছে, ম্যানিফেস্টো কমিটি আছে, ওগুলোতে গিয়ে একটা ব্যবস্থা নিতে পারে কংগ্রেস, কিন্তু নিচ্ছে না, জানি না। ভোটের সাথে বিজেপি সব দলেরই ক্ষেত্রে আমি বললাম না, সব দলেরই এইসব মানুষ আছে। এই যে মানুষগুলা যে সব ধর্মীয় গোঁড়ামি জন্য যারা নিজের ছবিগুলোকে প্রকাশ্যে আনছেন না, এটা সব দলেরই মধ্যেই আছে। হিন্দু শনাক্ত করে মারা হলো, তারপর একজন বিধায়ক বলছেন যে কি বক্তব্য, ব্যবস্থা নিতে হয়। আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো ব্যবস্থা নিন। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য এআইইউডিএফ এর ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামের। পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই আসাম জুড়ে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ দেশদ্রোহী পাকিস্তানপন্থী আমিনুল ইসলামকে গ্রেফতার করার দাবি জানান। এদিকে বিতর্কিত মন্তব্যের পর বিভিন্ন থানায় এ নিয়ে মামলা দায়ের করতে থাকে নানান হিন্দুত্ববাদী সংগঠন। অবশেষে আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযানে নেমে জুরিয়া থানার পুলিশের সহায়তায় ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলামকে তার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। নোয়াগাঁও পুলিশ বিধায়ককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা সচরাচর এটাই বলি যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, কিন্তু এই আমিনুলের মতো মানুষ যখন আমাদের সমাজে থাকে তখন সন্ত্রাস এবং ইসলামকে এক করে দেয়। যে সময় দেখা যাচ্ছে যে কলিমা, আপনি মুসলমান, আপনি কলিমা পড়ুন, কলিমা পড়তে পারলেন না, আপনাকে স্পট ডেড করা হলো। পল্লবী তার স্বামীকে মারলো, ওনার স্বামীকে মারলো, উনি বললেন স্বামীকে মারিয়েছেন, আমাকে মেরে দেন। বললেন যে গো এন্ড টেল মোদি। তার মানে কি সমস্ত হিন্দু সমাজের উপর আক্রমণ হয়েছে, ভারতবর্ষের সৈন্যের উপর আক্রমণ হয়েছে, ভারতবর্ষের সংস্কৃতির উপর আক্রমণ হয়েছে। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি যে ভারতীয় মুসলমানরা এই ঘটনার সঙ্গে আছে এবং ভারতীয় মুসলমানরা দুঃখ প্রকাশ করছে। ভারতীয় মুসলমানরা তার জন্য যা করণীয় দরকার, যে স্যাক্রিফাইসের দরকার ওরা স্যাক্রিফাইস করছে। কিন্তু পাকিস্তানপন্থী যারা মুসলমান যারা আছে, যারা পাকিস্তানপন্থী মুসলমান হয়ে যারা বিধায়ক হয়ে আছেন এবং বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন, সেই বিধায়কদের জন্য আজকে এই অবস্থা। যাদের পাকিস্তান ভালো লাগে, যাদের পাকিস্তানকে সমর্থন করছেন, যারা যখন হিন্দুদের যখন কলিমা না পড়তে, যখন বলা হয় যে কলিমা পড়ুন, যখন কলিমা পড়েন না, তখন সেই হিন্দুদেরকে যখন হত্যা করা হয়, তখন একদম এরকম একটা বক্তব্য দিয়েছেন যে পাকিস্তান সমর্থনকারী এবং ইসলাম এবং সন্ত্রাসকে এক করে দিয়েছেন। তাই পাকিস্তান সমর্থনকারীদেরকে পাকিস্তান যেতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনেক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা ধন্যবাদ জানাই, এবং তার জন্য যা স্যাক্রিফাইসের দরকার আমরা স্যাক্রিফাইস করব। কিন্তু এইবার পাকিস্তানকে, সন্ত্রাসকে একদম নির্মূল করতে হবে এবং গুড়া থেকে সেটা শেষ করতে হবে। তার জন্য সমস্ত ভারতবাসী কিন্তু আমরা এক। কিন্তু আমিনুলের মতো যারা মানুষ, যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন, আমি তো বলবো ওদের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই। তাই ভারতীয় মুসলমান সম্বন্ধে আমাদের কোনো কথা নেই, কিন্তু পাকিস্তানপন্থী যারা মুসলমান যারা আছে, যারা ওদেরকে পাকিস্তান যেতে হবে, ওরা আর ভারতবর্ষে থাকতে পারবে না। যদি এরকম স্টেটমেন্টের দল দেশে এই সময় মানুষ এরকম স্টেটমেন্ট দেবে, আপনি সমালোচনা করুন, সমালোচনা করার একটা সময় একটা আছে। আপনি সরকারকে সমালোচনা করুন, আপনি মুখ্যমন্ত্রীকে সমালোচনা করুন, আপনি প্রধানমন্ত্রীকে সমালোচনা করুন। প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে করতে ওরা দেশকে সমালোচনা করে, প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে করতে সমস্ত হিন্দু সমাজকে ওরা সমালোচনা করে। তুষজি ওনাকে যখন বলা হলো, ওনাকে ধরে এনে, উগ্রপন্থীকে ধরে এনে বললো যে আপনি কলিমা পড়ুন, উনি কলিমা পড়তে পারলেন না, স্পট ডেড করা হলো ওনাকে। যারা কলিমা পড়তে পারলো ওদেরকে মারা হলো না, আর যারা কলিমা পড়তে পারলো না ওদেরকে মারা হলো, হিন্দু শনাক্ত করে মারা হলো। তারপর একজন বিধায়ক বলছেন যে কি বক্তব্য, ব্যবস্থা নিতে হয়। আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো ব্যবস্থা নিন।
এবং আগে ওর উপর ব্যবস্থা নেওয়া হয়েছিল, এখনো ব্যবস্থা নিন, এমন ব্যবস্থা দিন যাতে সামনের দিন বিধায়কে যখন এরকম বক্তব্য দেওয়ার সাহস করেন, তখন যখন ভারতের মধ্যে যারা মুসলমান যারা আছেন, যারা ভারতীয় মুসলমান যারা আছেন, যারা পাকিস্তান বিরোধী মুসলমান যারা, তারা উৎসাহিত হয়, যেভাবে মমতা বেগম যেভাবে উৎসাহিত করছেন, জিহাদিদেরকে উৎসাহিত করছেন, হিন্দুদেরকে মারার জন্য উনি প্রভোগ করছেন, হিন্দুদের ঘর ভাঙ্গো, হিন্দুদের জ্বালাও পোড়াও মারো। কোন একটা বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, সেটা আমি অস্বীকার করি না, কিন্তু আমার দেখা মতে বা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এরকম কোনো ইনস্টেন্স নেই। জয় শ্রীরাম বলো, না হলে গুলি করে মেরে ফেলবো, কোনো সনাতন ধর্মাবলম্বী সেটা করতে পারে না, এবং সেটা ইনস্টেন্সও নেই, পৃথিবীর বুকে সেটা কোনো ইনস্টেন্স নেই। কিন্তু আমরা একটা নয়, অনেকগুলো ইনস্টেন্স দেখে নিলাম, এবং আজকে কতদিন যে জিনিসটা দেখলাম, সমস্ত আমি বলবো যে সমস্ত হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে। তাই এই ব্যাপারে আমি মনে করি যে সমস্ত ভারতবাসী এক হয়ে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এবং আমিনুলের মতো যেগুলো পাকিস্তানপন্থী যেগুলো আছে সেগুলোকে গুড়া থেকে শেষ করতে হবে। হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে কংগ্রেসের প্রতিবাদ শ্রীভূমিতে। শ্রীভূমি ইন্দিরা ভবনের সম্মুখে জেলা কংগ্রেসের প্রতিবাদ। বৃহস্পতিবার সন্ধ্যার পর হাতে হাতে মোমবাতি নিয়ে পেহেলগামে সংগঠিত সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে কংগ্রেসের এই প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়। হাতে গোনা কয়েকজন কংগ্রেস কর্মীর উপস্থিতিতে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ কার্যসূচি। এই প্রতিবাদী কার্যসূচিতে কংগ্রেসের জেলা সভাপতি রজত চক্রবর্তী উল্লেখ করে বলেন যে এই সমস্যা রাষ্ট্রীয় সমস্যা, এবং এই ধরনের সমস্যার বিরুদ্ধে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সবাই তার প্রতিবাদ করতে হবে। অবশ্যই ঘটনার দিন সন্ধ্যার সময় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ যেভাবে কাশ্মীরে গিয়েছিলেন, কংগ্রেস ভেবেছিল রাতের ভিতরেই হয়তোবা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এই যুদ্ধে ভারতবাসী হিসাবে সবাই এক আছে বলেও মন্তব্য করেন কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। দিনের পেহেলগামে অতর্কিতভাবে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের আক্রমণে ২৬ জন ভারতীয় নিরপরাধ ব্যক্তি তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। স্বাধীনতার পর একবার নয়, বারবার পাকিস্তানকে ভারতবর্ষ শিক্ষা দিয়েছে, একবার নয় বারবার দেওয়া হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971 ইংরেজিতে যখন পশ্চিম পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার হয়েছিল, তখন ইন্দিরাজি প্রত্যক্ষভাবে সেখানে ইনভলভ হয়ে সে সাহায্য করেছিলেন, এবং তৎকালীন বিরোধী দলপতি ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ীজি দেবী দুর্গার সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করেছিলেন 1971 ইংরেজির সেই যুদ্ধের পর। 1961-তে লক্ষের উপর পাকিস্তানি সোলজার ভারতীয় সেনাবাহিনীর হাতে সামনে সারেন্ডার করেছিল। একবার নয় বারবার পাকিস্তান ভারতবর্ষের কাছে পরাভূত হয়েছে, পরাস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের শিক্ষা হয়নি। এই যে গত 22 এপ্রিল যে আক্রমণ করা হয়েছে, এই আক্রমণের যে পদ্ধতি এবং বেছে বেছে যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বিভিন্নভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে যে এই পর্যটক হিন্দু না এই পর্যটক মুসলিম, বলা হয়েছে কলিমা পড়ার নামে, এবং কলিমা যদি পড়তে পারা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যে কলিমা পড়তে পারেনি তাকে রেহাই দেওয়া হয়নি। এটা কিসের ইঙ্গিত? এটা কিসের ইঙ্গিত বহন করছে? একটা কথা আমরা বলে দিতে চাই, ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে দলে দলে, কিন্তু রাষ্ট্রীয় যখন কোনো সংকট আসে, সেই সংকটের সময় সমগ্র ভারতবর্ষ এক হয়ে দাঁড়িয়ে থাকে। আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজকে পরিষ্কার ভাষায় বলেছেন যে এটা রাজনীতির সময় নয়, এই আক্রমণ ভারতবর্ষের দমনীতে আক্রমণ করা হয়েছে,
এই আক্রমণ ভারতবর্ষের হৃৎপিণ্ডের উপর আক্রমণ করা হয়েছে। কাজে এই আক্রমণ ভারতবর্ষের 140 কোটি মানুষ বরদাস্ত করবে না। কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিতে চান সেই পদক্ষেপের সঙ্গে ভারতবর্ষের 140 কোটি মানুষ এবং সমস্ত দলমত নির্বিশেষে আমরা সবাই সরকারের সঙ্গে থাকবো, আমরা পাশে থাকবো। তাই পাকিস্তানি মদতপুষ্ট উগ্রপন্থীদের আবার আমরা হুঁশিয়ারি দিতে চাই যে ভারতবর্ষ যদি ইচ্ছা করে, ভারতবর্ষ যদি চায়, ইটস এ ম্যাটার অফ 2 hours to take over Pakistan territory of India. অবৈধ উপায়ে সীমান্ত টপকে সীমান্তরক্ষীর হাতে আটক হলো 2 বাংলাদেশি নাগরিক সহ ভারতীয় 2 দালাল। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আইএসবিটি থেকে গোপন খবরের উপর ভিত্তি করে বুধবার সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা 2 বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কৈলাসহর থেকে 2 মানব পাচারকারী দালালকে আটক করতে সক্ষম হয়। ধৃত 2 বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ নূর ও মোহাম্মদ আলামিন হাওলাদার। উভয়ের বাড়ি বাংলাদেশের খুলনা এলাকায়। সাথে ধৃত 2 ভারতীয় দালালের নাম স্বপন গোয়ালা ও বিধান দেব। এরা ঊনকোটি জেলার কৈলাস শহরের বাসিন্দা। পরে ধৃতদের ধর্মনগর থানায় সমঝে দিলে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রাতভর টানা জেরা করে পুলিশ। এ মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ জানান, গোটা ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। ধৃতদের বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সুদর্প করা হলে আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে। ত্রিপুরা থেকে বানুচন্দ্রের প্রতিবেদন। অ্যাকচুয়ালি আজকে বেশ কিছুদিন ধরে আমরা পুলিশ, বিএসএফ, টিএসআর মিলে আমরা বর্ডার এরিয়াগুলোতে এবং যে সম্ভাব্য প্লেসগুলোতে আমরা কন্টিনিউ ফুড পেট্রোলিং, নাইট মোবাইল এগুলা এবং মোবাইল ডিউটি বিভিন্ন সার্চ চলছে এবং টাউট যে আছে এই টাউটের বাড়িগুলো আমরা ভেরিফাই করছি এবং তাদের বাড়িগুলো রেড করতেছি বেশ কিছুদিন ধরে। তো তাদের একটা অঙ্গ হিসেবে গতকাল সকাল থেকে 199 ব্যাটালিয়নের বিএসএফের হাতে 2 জন বাংলাদেশি ধরা পড়ছে এবং সেই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের পরে আমরা আরও 2 জন টাউটস ধরতে সক্ষম হয়েছে। এই 2 জন টাউট ছিল স্বপন গোয়াল এবং বিধান দেব, তাদের বাড়ি কৈলাসহর। এবং যে 2 জন বাংলাদেশি ধরা পড়ছে তার হলো মোহাম্মদ নূর এবং মোহাম্মদ আলামিন। তো তাদের বিরুদ্ধে আমরা ধর্মনগর থানাতে আইপিসি দ্বারা এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা মামলা নিছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি। তো তারা কেন ইন্ডিয়াতে আসে, কী উদ্দেশ্যে এসে তা বেশি করার জন্য আমরা অবশ্যই এটা ইনভেস্টিগেশন আমরা করছি এবং এটা সঠিক তদন্ত যাতে হয় আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখতেছি এবং টাউটদের বিরুদ্ধে আমরা সঠিক ব্যবস্থা নিচ্ছি। স্যার, ওদেরকে কোথা থেকে আটক করা হয়েছিল? ধর্মনগর আইএসবিটি এরিয়া। ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখছি ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে। কাচারের শিলডুবিতে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত। কাচারে ফের বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে গ্রেফতার এক সরবরাহকারী। শিলচর মিজোরাম সংযোগী জাতীয় সড়কের শিলডুবি অঞ্চলে গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে এক যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে কাচার পুলিশের একটি দল 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে, যার কালোবাজারি মূল্য 3 কোটি টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে। এই ঘটনার সাথে জড়িত শাহিদ আহমেদ নামের এক সরবরাহকারীকেও আটক করে পুলিশ। ধৃত সরবরাহকারীর ঘর কাচার জেলার ধলাইয়ে। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেটগুলো কাচার জেলায় নিয়ে আসা হয়েছিল বলেও জানা গেছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। গাড়ির আরসি নাই, গাড়ির আরসি তোর আধার কার্ড দে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাইক ক্রয় করবেন আর চিন্তা নেই, ইস্টার্ন অটোমোবাইলস নিয়ে এসেছে বিহু ধামাকা অফার। প্রত্যেকটি বাজাজ বাইক ক্রয়ের সাথে সাথে পেয়ে যাচ্ছেন নগদ ছাড় সহ নিশ্চিত উপহার সামগ্রী। পালসার 125 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 2000 টাকা ছাড়। পালসার N150 ও পালসার 150 বাইক ক্রয়ে পেয়ে যাবেন নগদ 3000 টাকা ছাড়। এছাড়াও 7টি ফ্রি সার্ভিসিং, 5 লিটার পেট্রোল,
বাইকের রেইন কভার ও দুটি হেলমেটের পাশাপাশি রয়েছে আরও নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। তাই আর দেরি না করে এই অফারের সুবিধা লাভ করতে ছুটে আসুন কানেশাইল স্থিত ইস্টার্ন অটোমোবাইলসে। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, কানেশাইল। যোগাযোগ নাম্বার 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। চলন্ত অটোর ভিতরে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা, প্রাণে বাঁচতে চলন্ত অটো থেকে ঝাঁপ মহিলার। ঘটনায় গুরুতর আহত হন এই মহিলা। ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাছাড়ের কাটিগড়ার লক্ষ্মীপুরে। জানা গেছে, কালাইন থেকে এক মহিলা কাটিগড়া চৌরঙ্গি যাওয়ার জন্য একটি যাত্রীবাহী অটোতে উঠেন। সেই সময় অটোতে চালক ছাড়াও আরও 3 জন যুবক ছিল। অটোটি 6 নম্বর জাতীয় সড়ক ধরে কালাইন থেকে লক্ষ্মীপুর যাওয়ার সময় অটোর ভিতরে ওই মহিলার সাথে অশ্লীল আচরণ শুরু করে অটোতে থাকা যুবকেরা। এক পর্যায়ে চালক অটো থামাতে অস্বীকার করলে মহিলা নিজের প্রাণ বাঁচাতে চলন্ত অটো থেকে ঝাঁপ দেন রাজপথে। ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা। পরে স্থানীয় পথচারীরা ঘটনাটি প্রত্যক্ষ করে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। ঘটনা সম্পর্কে ওই রাতেই কাটিগড়া থানায় মহিলার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ সন্দেহজনকভাবে হিলাল আহমেদ নামের এক যুবককে আটক করে এবং ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি কালকে গোড়াবিতে চৌরঙ্গি যাইতে ফালানি একটা ঘটনা হয়েছে। ফালানি নামছি আইয়া কয়েকটা গাড়ি আছে এখানে, এই গাড়ি যাইবার খুব দূর হচ্ছে আমার। যদি এই যে নাইজেন হইয়া আমার গাড়ি এখন দিব দিয়া না আইতাম না, আমি না গাড়ি না না এই নাই গাড়ি আইন ওরা এখন বাধ্য হইয়া খুব দূর করে বাধ্য হয়ে গিয়ে উঠছি গিয়ে আমি হ্যাঁ গাড়ি দিয়া গাড়ি দুটি হলে তো লক্ষ্মীপুরে গেছি। যাওয়ার পর দেখি তার কি হলে ফোনে কথাবার্তা হয়, হালে কি করবি করে। তখন আমি ড্রাইভারটা বলছি, ড্রাইভারটা তুমি কেন আমার নামাই দিলা? ওনারা তুমি চলবি দিতে এখানে কে লাগিলাম তা তুমি কেন তুমি লাগবে না? সামনে গাড়ি চালা পিছন দিয়ে হালে দেখা খালিয়া আর কিনারে পাশে ছেলেটা দিদি একটা কথা হয়, তুমি ফেরে কিছু হইয়ে না, আমি একটা কথা হয়। আমি কি কথা হয়? তুমি গাড়ি ছড়ে দিয়ে আমিও গাড়ি ছড়ে দিয়ে কি কথা কইবা? হোক হইতে হঠাৎ দেখি আমি নাই কেন হইতে তোমারই হলাইছে আমার। যেরকম আমার ব্যাগের টাকাটুকু আছে, টাকাও নাই, খানের আছে সোনার খানেরও নাই, টাকা 6-7 হাজার মতন আছে, 1 টাকাও নাই, খানেরও নাই। আমার ড্রাইভার লোক 5 জন আছে। ড্রাইভার তো কালকে থানাতে শুনছি আমি দেখি মুক্তি নাই, আমি তো শুনতে নাই। মুসলিম আর সব মুসলিম, আমি হিন্দু হলে আমি একলা একজন অ্যারেস্ট করছে। দাবি হল না হেরে 4 জন চাই আমি এখন, এটা আমার দাবি এখন অ্যারেস্ট করতে এখন হেরে 4 জন। তোমার নাম? রাসেল। বাড়ি? ঘরের ভিতর। মাছের ওটার সাথে মাল লাগে একটু জুজুস্তি করছিল। কোন জায়গায়? লক্ষ্মীপুর। রাত্রে মানে সেলাই চলে, তখন গেছি হসপিটাল, দেখছি সেলাই চলে আমার। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বরাকের আওয়াজের পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ শিলচরে। এদিন পেহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এই ধিক্কার সমাবেশে কয়েক হাজার পুরুষ মহিলা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার শিলচরে বরাকের আওয়াজের ব্যবস্থাপনায় শিলচর মিউনিসিপ্যালিটি গোলদিঘির সামনে জম্মু ও কাশ্মীর পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার সমাবেশ সাব্যস্ত করা হয়। প্রতিবাদকারীরা জানান যে জম্মু কাশ্মীরে পেহেলগামে বেছে বেছে হিন্দু পর্যটকদেরকে চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন তারা। আসামের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতি সত্বর সন্ত্রাসবাদীদের শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য এবং সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেয় সেই বিষয়ে আহ্বান জানান এবং ভবিষ্যতেও যাতে এ ধরনের ঘটনার পুনরায় সংঘটিত না হয় এ নিয়ে সরকারের নিকট দাবি রাখেন সংগঠনটির কর্মকর্তারা।
জঘন্যতম ঘটনা ঘটেছে গত পরশুদিন। হ্যাঁ, এটা নতুন কিছু নয়, নতুন ঘটনা নয়, তবে আমরা আশা করেছিলাম যে কাশ্মীর হয়তো শান্ত হয়ে গিয়েছে, কিন্তু ওরা রক্তবীজের দল। রক্তবীজদেরকে কিভাবে বিনাশ করতে হয় মা ভগবতী, মা কালী সেটা দেখিয়ে দিয়েছিলেন। এই হিন্দুদের প্রতি অবমাননা কিভাবে ওদেরকে হত্যা করা হয়েছে আপনারা সবাই দেখেছেন, আমরা শুনেছি এবং পেপারে দেখেছি। তাই আমাদের সবাই হিন্দুরা যাতে সংঘবদ্ধ হয়ে আমরা আমাদের ভারতবর্ষ বহুত প্রাণ খোলা দেশ, খুব মরমী দেশ, সবাইকে জায়গা দেয়। পাকিস্তানি উগ্রবাদীরা যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে বা সমস্ত ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদ হচ্ছে তারই অংশ হিসাবে আজকে বরাকের আওয়াজের যারা আমরা আছি সবাই মিলে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই মিলে আজ সেই নরকীয় ঘটনার আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এবং তাই আজকের এই জমায়েত আমরা আমাদের এই যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে তাদের বক্তব্য রাখবেন সংগঠনের পক্ষ থেকে এবং এই নরকীয় ঘটনার বিরুদ্ধে যাতে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালো শ্রীভূমি বিজেপি। বৃহস্পতিবার নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে। পাকিস্তানের সকল সন্ত্রাসী ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান জেলা বিজেপি নেতারা। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হাতে নিহত হন নিরস্ত্র পর্যটকরা। সেই পর্যটকদের শ্রদ্ধা জানাতে জেলা বিজেপি কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়। শোকসভা থেকে জেলা বিজেপি নেতারা নিহত পর্যটকদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিকট পাকিস্তান মদতপুষ্ট সকল সন্ত্রাসী ঘাঁটি ঘুরিয়ে দেওয়ারও আহ্বান জানান। সন্ত্রাসীদের গুলিতে আহ্বান দিয়েছেন তাদের সকলেই কিছুই বলুন শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সমর্থন করতে আর সেই সঙ্গে একসাথে কাজ করছি যে মাননীয় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার সমস্যা বলেছেন যারা যাতে ভবিষ্যৎ দিনে এই যে সন্তানদের যে অবস্থায় আমরা সবাই করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার প্রত্যেক নাগরিক তথা ভারতীয় জনতা পার্টির সদস্য বৃন্দ আমরা সবাই এই দুঃখের দিনে সবাই মর্মাহত এবং আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমাদের আর্জি জানাই অতি সত্বর যারা এই দুষ্কর্মে সংঘটিত করেছেন তাদের চিহ্নিত করে তাদের যেন উপযুক্ত সাজা দেওয়া হয়। আর এই লক্ষ্যে আমরা আজকে একটা সভা মাধ্যমে আমাদের প্রতিবাদ বিভাগের প্রধান সবাইকে নিয়ে যে সভা হয়েছে সেই সভায় বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে এবং আজকের দিনে আমাদের কাছে যতটুকু জানা খবর সর্বদলীয় এক সভা হয়েছে। অল্প কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি কানপুরে যে নববিবাহিত যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই যুবকের বাসায় উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এসেছিলেন এবং পরবর্তী সময়ে মিডিয়ার সামনে নানা বিষয় উনি উল্লেখ করেছেন। দেশ আজ এই পরিস্থিতির সময় সকল ভারতীয়দের একই ইচ্ছায় জবাব দিতে হবে এবং আমি বিশ্বাস করি একজন ভারতবাসী হিসেবে পাকিস্তানিদের জবাব দেওয়ার পাশাপাশি রাষ্ট্রবাদী চিন্তাধারার বাইরে যে সমস্ত মানুষ আছে
বা ভারতবর্ষের রাষ্ট্রবাদী চিন্তাধারাকে যারা সম্মান দেয় না এই দেশে থেকে, তাদেরকেও যোগ্য জবাব দেওয়ার সময় হচ্ছে। বহু সংকটের সম্মুখীন হয়েছে। জাহাঙ্গীরবাজার কাজ হয়েছে প্রতিদিন কাজ দেশকে সংকটের সম্মুখীন যেভাবে যে কারণ হচ্ছে তাদের দেশের রক্ষা করা হয়, এই জীবনে অনেক কি লেগেছে, তাদের মারলাম গেছি, দিনের ঘটনা এই জীবনে আমি বুঝতে পারি। আগে অনেক থেকে বুঝেছি দিনের ঘটনা জীবনে সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।